আসসালামু আলাইকুম। আমার ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। আজকে গ্রুপে লাইভ হইতে পারছি না, কি সমস্যা হচ্ছে আই ডোন্ট নো। আমি ভিডিওটা রেকর্ড করছি, পরে রেকর্ডটা আপলোড করে দেব। তো আজকে সামহাও গ্রুপে লাইভটা হচ্ছে না। বারবার ট্রাই করলাম এতক্ষণ ধরে। আজকে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, আমি ডেটা প্যাক ইউজ করছি, বাট স্টিল ফেসিং সাম প্রবলেমস। আচ্ছা, 10টা 6 বেজে গেছে, আমাদের বেশ খানিকটা ম্যাথ করতে হবে। তো আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোর মধ্যে কিছু কোশ্চেন বাদ ছিল। আমরা আগে ওইগুলো কমপ্লিট করে আসি। আমরা এর আগ পর্যন্ত করেছিলাম, তো এখান থেকে আমরা প্রবলেম করা শুরু করি। সো বলা হচ্ছে, ইফ এ বুক স্টোর ওনার বাইজ 15 বুকলেস ফর টাকা 900, the price of each book goes up by টাকা 3, what is the original price of the book? এর মানে হচ্ছে, একটা বুক স্টোরের ওনার 900 টাকা দিয়ে কিছু কলম কিনছে। 900 টাকা দিয়ে ভদ্রলোক কিছু কলম কিনছে, এবং তিনি যদি 15টা কলম কম কিনতো, তাহলে 3 টাকা প্রাইস পার কলম বেশি পড়তো। তো হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য, আচ্ছা বই, সরি কলম না, বুক। বইয়ের কথা বলা হচ্ছে, কলম না। তো আমরা বইয়ের অরিজিনাল প্রাইস, লেটস সে এক্স ধরি। সো যখন সে এক্স অ্যামাউন্ট অফ, আমরা হচ্ছে ইয়ে করে, আহ মানে একটা বইয়ের দাম যদি আমি হিসাব করতে চাই, তো একটা বইয়ের দাম হবে হচ্ছে আমার 900 বাই এক্স। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা অরিজিনাল প্রাইসটা আসলে এক্স ধরবো না, আমরা ধরবো যে সে এক্স সংখ্যক বই কিনছে। আমরা ধরবো যে ভদ্রলোক এক্স সংখ্যক বই কিনছে, ওইটা হচ্ছে আমাদের ধর্তব্য বিষয়। লেটস সে সে এক্স অ্যামাউন্ট অফ বই কিনছে, অ্যামাউন্টটা হচ্ছে ধরবো আমরা এক্স। তাহলে এই এক্স অ্যামাউন্ট অফ বইয়ের দাম হচ্ছে 900 টাকা, তাই তো? তাহলে একটা বইয়ের দাম কত? একটা বইয়ের দাম হচ্ছে 900 বাই এক্স টাকা। আবার সে যদি 15টা বই কম কিনে, তাহলে সে কয়টা বই কিনছে? X-15টা বই, তাই না? তাহলে এগেইন X-15 সংখ্যক বইয়ের দাম হচ্ছে 900 টাকা। এটা হচ্ছে সেকেন্ড কেস। একটা বইয়ের দাম হচ্ছে 900 মাইনাস X-15 টাকা। এখন আমাদের কোশ্চেন যেটা বলছে, আমাকে কেউ কি বলতে পারেন যে এই যে অ্যামাউন্টটা আর এই যে অ্যামাউন্টটা, এই দুইটার মধ্যে বড় অ্যামাউন্ট কোনটা হবে? এই দুইটার মধ্যে বড় অ্যামাউন্ট নিচেরটা। নিচেরটা। কেন বলেন তো, লজিক কি আপনার? এখানে তো এক্স এর মান দেননি না। ওই তো মাইনাস করে দিচ্ছি ওই জন্য, তো হ্যাঁ, তো নিচের মানটা কমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ডিনোমিনেটরে একটা মান কমে যাচ্ছে, লাইক 600 বাই যদি আমি 100 করি, এটার মান আসে 9। আমি যদি 900 বাই লেটস সে 85 করি, তাহলে এটার মান ডেফিনেটলি আসবে 9 থেকে বড়। তো এই মানটা হচ্ছে বড় হবে। ঠিক আছে। ওকে। সো এখন তাহলে আমাদের বলছে যে এই মান্থ এইটা থেকে এটা বিয়োগ করলে সেই সংখ্যাটা হবে 3, কারণ প্রাইস 3 টাকা বেড়ে যাচ্ছে। সো আমার হচ্ছে 900 বাই X-15 মাইনাস 900 বাই এক্স ইকুয়ালস টু 3, এটা লিখতে পারি। সো এটা যদি আমরা লিখে ফেলি, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন এক্স এর মানটা বের করতে হবে। সো আমরা 900 কমন নিই। 900 কমন নিয়ে এখানে X × X-15 করে ফেলি। আপনারাও একটু সাথে সাথে করেন। সো এক্স হয় -X-15। বেসিক ক্যালকুলেশন করব আমরা এখন। X - X + 15 বাই এক্স স্কোয়ার -15x ইকুয়ালস টু
ভুল লিখলাম তো, এখানে 300 লিখছি কেন? 3/900। আচ্ছা, এখন আমি এই এক্স, এটা আর এটা কেটে দিতে পারি। তো তাহলে আমার আসে হচ্ছে উপরে 15, নিচে আসে x² - 15, আর এখানে আসে 1/300। তো x² - 15, সেখানে x ছিল, ইকুয়ালস টু 3×5=15, 45। তো x² - 15x - 45 ইকুয়ালস টু 0। তো এখান থেকে x এর মান বের করতে হবে। আমরা এখান থেকে x এর মানটা যদি মিডল টার্ম দিয়ে বের করতে চাই, তাহলে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের কি ধরনের ঝামেলা হচ্ছে। তো আপনারা কি মিডল টার্ম ছাড়াও এই ax² + bx + c=0 এই ধরনের যেই দ্বিঘাত সমীকরণগুলো আছে, এটা সলভ করার ফর্মুলা জানেন? এটা সলভ করার একটা ফর্মুলা আছে, -b + - b² - 4ac/2. ঠিক আছে, সো আপনি যদি এইটার সাথে যদি এইটার সাথে এই জিনিসটাকে কম্প্যারিজন করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে a=পাবেন 1, b=পাবেন -15, আর c=পাবেন -4500। তো এই মানগুলা আমি যদি এখানে বসাই, তাহলে আমি এক্স এর একটা ভ্যালু পাবো। এখন কথা হচ্ছে যে এই ফর্মুলাটা মনে রাখাটা বেশ একটু কষ্টকর হয়ে যায়। বাট কষ্টকর হলেও এটা আমাদের একটু মনে রাখা শিখতে হবে, এটা বিভিন্ন সময় কাজ দিবে। এটা কিন্তু আমরা চাইলেই হচ্ছে মিডল টার্ম করতে পারি, কিন্তু মিডল টার্মটা এখন 4500 কে কোন দুইটা সংখ্যা দিয়ে গুণ দিলে তাদের মধ্যে 15 এর ডিফারেন্স থাকবে, এই দুইটা বের করা কিন্তু বেশ একটা সময় সাপেক্ষ এবং জটিল একটা বিষয়। ঠিক আছে, তো আমরা এখন তাহলে এখানে মানগুলো একটু বসাই। তো আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো মানগুলো যদি বসাই, তাহলে যেটা পাই সেটা হচ্ছে x=-b। তো এইটা হচ্ছে ফর্মুলার মাইনাস, ঠিক আছে। আর বি এর মান কিন্তু ইটসেলফ মাইনাস। ওকে, +-√b²। সো মাইনাস একটা জিনিসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, সো এটা লিখলাম -4। এর মান হচ্ছে 1, আর সি এর মান হচ্ছে -4500। এখানেও খুব একটা বেনিফিট পাওয়া যাচ্ছে বলে তো মনে হচ্ছে না, 2×1। এটা যদি ক্যালকুলেট করি, তাহলে মাইনাসে মাইনাসে +15 আসে, এখানে প্লাস মাইনাস আসে √15 এর স্কোয়ার হচ্ছে 225, আর এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস। 4×45 করলে আসে হচ্ছে 4×5=20, শূন্য হাতে 2, 4×4=16, আর 2 18, আর দুইটা শূন্য তো পাশে আলাদা করে আছেই, /2। আচ্ছা, তো 15 +-18,225 /2। খুব তো একটা বেনিফিট পাওয়া গেল না, আমি তো ভেবেছিলাম যে বেনিফিটটা পাওয়া যাবে। তো এখন 18,225 এটা আদৌ কোনো বর্গ সংখ্যা কিনা, বা এটা হচ্ছে কি বলবো, সেটা আসলে বোঝার উপায় কি? সেটা আসলে বোঝার উপায় হচ্ছে, উম, তাহলে তো বেশ ভালো মুশকিল হওয়া গেল। উম, হুম, 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 হুম। আচ্ছা, তাইলে আমরা মিডল টার্মের দিকে যাই, এর পরে আগাইতে গেলে আসলে আপাতত মাথায় কিছু আসে না, বাট আমরা মিডল টার্মের দিকে গেলে আমরা এটা সমাধান করতে পারি কিনা আমরা সেটা দেখি। মিডল টার্মের মধ্যে গেলে আমি যদি 4500 কে ভাঙানোর চেষ্টা করি, 6 × 70, এটা হচ্ছে 4200 আসে। তো আমি যদি
এটাকে হালকা একটু বাড়াই দেখি, তাহলে দেখি, এবার মনে হয় সেভেন্টি হয়ে ফাইভ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। মেবি ভাই 75 দিয়ে হতে পারে। হ্যাঁ সেটাই সেভেন্টি দেখছি ফাইভ যে, ইন্টু সিক্স হ্যাঁ হ্যাঁ, 75 × 6 মনে হয় 450 আসে, তাই না? হ্যাঁ, তাহলে 760 আর 75 হয়। আচ্ছা, সি, আমার কিন্তু এই প্রসেসটা যে ভুল হয়েছে তা না। এই যে কোনটা, এই যে আমরা যেটা করলাম, এই যে এই পর্যন্ত এক্স ইকুয়ালস টু এইটা, এটা যে ভুল হয়েছে ব্যাপারটা এরকম না, বাট এখান থেকে আগাইতে গেলে আমাদের জন্য মুশকিল হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে এটা করলে হয়তো এটা ইজিয়ার হইতে পারে, বাট খুব একটা বেনিফিট পাওয়া গেল না। সো আমাদেরকে আসলে সেই মিডল টার্মে ফিরে যেতে হলো। তো এখন যদি মিডল টার্মটা করি, আমরা এখন দেখলাম যে এই 60 আর 75 নিলে আমাদের মিডল টার্মটা হয়। তো x² - 75x +60x - তো এক্স কমন নিলাম, x - 75 প্লাস x 60 কমন নিলাম, x - 75। তো এটা তাহলে একটু মুছে দিই, এটা খুব একটা আমাকে হেল্প করলো না। তাও আপনার এই ফর্মুলাটা একটু খেয়াল রাখবেন, অনেক সময় কাজে আসে। যখন মিডল টার্মটা ইনস্ট্যান্ট মাথায় ক্লিক করতে চায় না, তখন অনেক সময় এটা কাজে আসে। সো এক্স ইকুয়ালস টু আসে 75, আর পাশে এক্স ইকুয়ালস টু আসে -60। সো ডেফিনেটলি এক্স ইকুয়ালস টু -60, এটা নেওয়া যাবে না, এক্স এর মান তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। সো এক্সটা কি ছিল বলেন তো? এক্সটা ছিল আমার কয়টা বই কিনছি সেটা, বাট আমার কিন্তু সেটা চাইনি, আমার চাইছে যে অরিজিনাল প্রাইস অফ দ্য বুক। সো এই 75টা বইয়ের দাম ছিল আসলে 900 টাকা। সো একটা বইয়ের দাম ছিল হচ্ছে 900/75 টাকা। সো এইটাকে আমি কাটাকাটি করলে কত হয়? এটাকে করলে কাটাকাটি করলে হবে হচ্ছে, এটা যদি আমি 10 দিয়ে গুণ দেই, তাহলে আসে 750। তারপরে থাকে হচ্ছে আপনার 150। তো এটাকে 2 দিয়ে গুণ দিলে হয়, তো এটা 12 হবে। ঠিক আছে, দেখেন, এই যে ফাইনাল অ্যান্সার যখন আপনার কাছাকাছি চলে আসবে, তখন একটু আপনার অপশনের দিকে তাকাবেন। তখন এই যে কাজটা আমি করলাম, আমি কিন্তু জানতাম না যে আসলে 75কে 12 দিয়ে গুণ করলে এটা হবে। বাট আমি দেখলাম অপশনে আছে 12, 15, 18, 20। তো 20 তো হবে না। ঠিক আছে, 20 হলে ডিরেক্ট 2 গুণ হইতে হবে, বাট এটা তো নাই সেখানে। সো 20 হইতে গেলে 1500 হইতে হতো। 18, 15 এগুলা হওয়ার চান্স কম। সো আই জাস্ট টুক আ বেট যে যদি 12 হয় তাহলে কি হয়। সো মাঝে মধ্যে অপশন ট্রাই করলে ক্যালকুলেশন একটু সময় বেঁচে যায়। ঠিক আছে, এটা চাইলে যে কোনো কেউ আরো ইজি ভাবেও করতে পারতেন। তো আমরা সামনের দিকে আগাই। এখানে বলা হচ্ছে যে এ ট্রেডার পেইড, এখানে টাকা হবে, শুধু টি লেখছে, পেইড টাকা 300 ফর এ শিপমেন্ট অফ এক্স আইডেন্টিক্যাল পেন্স। তাহলে এক্স সংখ্যক আইডেন্টিক্যাল পেন, এক্স নাম্বার অফ আইডেন্টিক্যাল পেনের, এটা সে পে করছে, তাই না? পেইড, তাহলে এটা কস্ট প্রাইস, তাই তো? 300 টাকা হচ্ছে এক্স নাম্বার অফ আইডেন্টিক্যাল পেইন এর দাম, তাই তো? ওকে, তাহলে একটা কলমের দাম কত লাগবে কিনা জানি না, বের করে রাখি। একটা কলমের দাম হচ্ছে 300/x টাকা। The trader gave 2 pens free of cost and sold each 5 টাকা more than the average cost of the pen। তাহলে তার এভারেজ কস্ট হচ্ছে এই যে এইটা বের করছি, এভারেজ কস্ট হচ্ছে এইটা। সো এইটা থেকে 5 টাকা বেশি দামে সে বিক্রয় করছে। তাহলে তার এক একটা কলম কয় টাকায় বিক্রি করছে? এক একটা কলম বিক্রি করছে বেসিক্যালি এই পরিমাণ টাকায়। ঠিক আছে, যে টাকা দিয়ে কিনছিল তার থেকে 5 টাকা বেশি দামে বিক্রয় করছে। আচ্ছা, এবং সে কিন্তু 2টা কলম ফ্রি দিছে। তাহলে তার কিন্তু অ্যাকচুয়াল কলমের সেল কিন্তু এক্স অ্যামাউন্ট অফ কলম তার সেল হয় নাই, তার কিন্তু x - 2 পরিমাণ সেল হয়েছে। 2টা কলম তাকে ফ্রি দিতে হয়েছে। তাহলে এখন একটা কলমের দাম হচ্ছে 300/x + 5,
তাহলে x-2 সংখ্যক কলমের দাম কত হবে? দ্যাট ইজ 300/x+5 ইন্টু x-2। ঠিক আছে। সো এইটা হচ্ছে তার টোটাল রেভিনিউ। ঠিক আছে, এই পরিমাণ হচ্ছে তার দাম ছিল, এবং এটা হচ্ছে তার ইউনিট। এটা হচ্ছে তার টোটাল রেভিনিউ। আগের দিন রেভিনিউ বিষয়টা কি সেটা বলছিলাম, যে রেভিনিউ আর প্রফিট কিন্তু সেম না। প্রফিট, ইটস জাস্ট পুরো অ্যামাউন্টটাই হচ্ছে আপনার, বাট রেভিনিউ এর মধ্যে আপনার যেই কস্ট প্রাইস, সরি সেলিং প্রাইসটা থাকে, ওটা ইনক্লুডেড থাকে প্রফিটের সাথে। সো এখানে আমার বলা হয়েছে 20, if the total revenue from the sale of the pens was 120 more than the cost of the shipment, তাহলে এইটা একটা রেভিনিউ বের করছি। আবার আমরা রেভিনিউ বের করতে পারবো এই শিপমেন্টের সাথে 120 যদি যোগ করে দেই, তাইলেও কিন্তু আমার রেভিনিউ বের হয়। তো আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল রেভিনিউ, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। সো এখান থেকে আমি যদি লিখি 300/x+5 into x-2 ইকুয়ালস টু 420, তাহলে আমার একটা ইকুয়েশন লেখা যায়। এখন আসেন এটা সমাধান করব কিভাবে। এটা কিন্তু এই যে গত মাসের পেট্রো বাংলার আসা একটা কোশ্চেন। তো এখন আপনি যদি এটাকে এই যে x-2 দিয়ে গুণ করে করতে যান, এটা করা বেশ মুশকিল একটা টাস্ক। সো এগেইন এরকম সিচুয়েশনে আমরা একটু অপশন ট্রাই করে দেখব। আমাকে এমন একটা সংখ্যা এই তিনটার মধ্যে পিক করতে হবে, যেই সংখ্যাটাকে যেই সংখ্যাটার দ্বারা 300-কে ভাগ দিব এবং তার সাথে 5 যোগ করব, এবং ওইটা থেকে 2 বিয়োগ করে দুইটার গুণফল 420 হয় কিনা সেটা দেখতে হবে। সো আপনারাই একটু আমাকে বলেন, এই যে 5টা অপশন আছে আর 4টা সংখ্যা আছে, এর মধ্যে একটা সংখ্যা পিক করতে হবে যেটাকে দ্বারা আমি আহ 300-কে ভাগ করব। তাহলে বলেন তো প্রথমে কোন অপশনটা ট্রাই করা উচিত? কমন সেন্স কি বলে? 30। কমন সেন্স 30 বলে, রাইট? সো চলেন, কারণ আমরা দেখতেছি 30-কে ইজিলি ভাগ করা যায়। তো দেখি। সো এটা আসে হচ্ছে 10, আর এখানে আসে হচ্ছে 5, তাহলে এটা আসে 15, আর এখানে আসে 30-2 28। তো এবার এটা একটু গুণ দেই। 8-15 কত? 8-15 120, 120-এর শূন্য হাতে থাকে 12, 15 দুগুণী 30, 30 আর 12 420। তাহলে আমাদের প্রথমবারেই কিন্তু লেগে গেছে। উই আর লাকি। এখন এই লাকটা কিন্তু আমাদের আউট অফ দ্য ব্লু হয় নাই, আমরা কিন্তু একটা এডুকেটেড গেস করছি। চোখ বন্ধ করে কাজ করা যাবে না, যেই কাজটাই করব সেই কাজটার পিছনে একটা হলেও যুক্তি থাকতে পারে। নট নেসেসারি যে আপনার কাজটা মানে আপনাকে হেল্প করবে। এটা হইতেই পারতো যে আমরা 30-কে না করে আহ লেটস সে প্রথমে 20-কে অপশন ট্রাই করতাম, বাট স্টিল, কারণ 20-কে দেখলেও তো মনে হয় যে এই যে 300-কে আমি 20 দিয়ে ভাগ করলেও তো ভাগ চলে যায়, 15 হয়। তো সেটাও হইতে পারে, বাট মানে উই আর লাকি আর কি। আচ্ছা। সো এটা, সো সামনে, আচ্ছা এটা কি আপনারা বুঝছেন? ওকে। সো সামনের দিকে আগাই। এটা একটু বেশ জটিল একটা অঙ্ক। আপনারা একটু সবাই এটা 30 সেকেন্ড নিয়ে একটু পড়েন। এটা বেশ জটিল একটা অঙ্ক, আপনারা একটু সবাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু পড়েন।
আচ্ছা, সো এখানে বলা হচ্ছে যে এই কাস্টমার কেম টু এ শপ, একজন বিক্রেতা বা একজন কাস্টমার একটা দোকানে আসলো এবং আস্ক দ্য শপ ম্যানেজার টু গিভ এ 20% ডিসকাউন্ট অন দ্য লিস্টেড প্রাইস অফ এ পেন। একটা লিস্ট প্রাইস আছে, সেই প্রাইসের উপরে বলেছে আমাকে 10% ডিসকাউন্ট দেন, সরি 20%। Moreover, for every 10 pen purchased, he wanted 2 pens free of cost. এর তো প্রচুর আবদার। সে প্রথমে 20% ডিসকাউন্ট তো চাচ্ছে, এন্ড তারপরে বলছে যে 10টা কলম কিনলে আমাকে 2টা কলম ফ্রিতে দিবেন। আচ্ছা, দ্য ম্যানেজার এগ্রিড টু দ্য অফার। এত আবদারের পরেও ম্যানেজার সেটা মেনে নিল, বিকজ হি উড স্টিল মেক এ প্রফিট অফ 20% অন কস্ট প্রাইস ইফ দ্য কস্ট প্রাইস of a pen was X, what was the list price of the pen? মানে এই যে তার এত সব যেই আবদার, যে 20% ডিসকাউন্ট দিতে হবে, 10টা কলম কিনলে 2টা কলম ফ্রি দিতে হবে, এত আবদার করার পরেও ম্যানেজার তার কস্ট প্রাইসের উপরে 20% প্রফিট করে। ঠিক আছে, এখন এই কস্ট প্রাইসটা যদি এক্স হয় তাহলে এই লিস্ট প্রাইসটা কত? আচ্ছা, সো বিষয়টা এরকম যে দুইটা 10টা কলম যদি কিনে তাহলে ওকে 12টা কলম দিতে হবে, তাই না? 2টা কলম ফ্রি দিতে হবে। বাট এই 2টা কলম কি এরকম যে সব ম্যানেজারকে কেনা লাগবে না? তার তো এই 2টা কলমকে কেনা লাগবে, তাই না? তো তার তো এই 2টা কলমের কস্ট প্রাইস পে করা লাগবে, রাইট? সো আমি যদি এই 12টা কলমের কস্ট প্রাইস আর এই 20% প্রফিট, এই দুইটা জিনিসকে আমি যদি অ্যাড করি, তাহলে বলেন তো 10টা কলমের সেলিং প্রাইস হয় না আফটার 20% ডিসকাউন্ট? আবার বলি, দেখেন, শপ ম্যানেজার কিন্তু 12টা কলম দিয়ে দিবে, তার দোকান থেকে কিন্তু 12টা কলম চলে যাবে, কিন্তু সে কিন্তু দাম পাবে কিন্তু 10টা কলমের। ঠিক আছে, এখন এই যে 2টা কলম সে ফ্রি দিয়ে দিল, এমন তো না যে সে ওই 2টা কলম ফ্রিতেই পাইছিল, তাকে তো ওই 2টা কলম কেনা লাগছিল, তাই না? সো এই 2টা কলমের যে কস্ট প্রাইসটা ছিল সেটা তো তাকে কনসিডার করতে হবে, এবং সেটা কনসিডার করার পরেই কিন্তু সে হিসাব করলো যে না, স্টিল আমার 20% প্রফিট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই পুরা জিনিসটা আমার 10টা কলমের, মানে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে 10টা কলমের যে সেলিং প্রাইসটা হচ্ছে সেটা সমান না? তো এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে একটা কলমের কস্ট প্রাইস হচ্ছে এক্স, তাহলে 12 পেনের কস্ট প্রাইস হচ্ছে 12x। 12 পেনের কস্ট প্রাইস হচ্ছে 12x, আর 20% প্রফিট মানে হচ্ছে 1.2। আর এখানে 10টা কলমের সেলিং প্রাইস আফটার 20% ডিসকাউন্ট হচ্ছে, 20% ডিসকাউন্ট মানে একটা কলমের দাম আসে হচ্ছে 0.8। আর আমরা এই ডিসকাউন্টটা কার উপরে আসছে বলেন তো? এই ডিসকাউন্টটা কিন্তু লিস্ট প্রাইসের উপরে আসছে। এই ডিসকাউন্টটা কিন্তু লিস্ট প্রাইসের উপরে আসছে, এখানে বলা আছে গিভ এ 20% ডিসকাউন্ট অন দ্য লিস্টেড প্রাইস অফ দ্য পেন, এখানে কিন্তু বেস কিন্তু লিস্টেড প্রাইস। তো আমার 20% ডিসকাউন্ট অন দ্য লিস্টেড প্রাইস এর পরে একটা কলমের দাম আসে হচ্ছে, লেটস সে লিস্টেড প্রাইস কে আমি বললাম একটা কলমের লিস্টেড প্রাইস পি, লিস্ট প্রাইস অফ আ পেন, এটা হচ্ছে আমি বললাম পি। তাহলে 20% ডিসকাউন্টে এই একটা কলমের লিস্টেড প্রাইস কি 0.8p হবে। তাহলে একটা কলমের দাম হচ্ছে 0.8p, 10টা কলমের সেলিং প্রাইস কত হবে?
10 × 0.8 পি। তো এখন তাহলে আমার পুরা জিনিসটা আমি যদি এখান থেকে এই ইকুয়েশনটা থেকে লিখতে চাই, তাহলে এরকম হয় না? 12x প্লাস 1.2 ইকুয়ালস টু 10 × 0.8 পি। তো আমাকে কিন্তু এই লিস্ট প্রাইসটাই বের করতে হবে, এই যে পি যেটা ধরলাম না, এই পিটাই কিন্তু আমাকে বের করতে হবে। তো আমি যদি এখান থেকে পি এর মানটা বের করি, তাহলে যেটা হয় 10 × 0.8 হয়, এখানে 112x প্লাস 1.2 হয়। তো এখন আমি যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে যেটা হবে 12x প্লাস 1.2, আর নিচে আসে 8। তো এটাকে কিভাবে কাটাকাটি করা যায়? এটাকে 4 দিয়ে আমি যদি কাটি, আচ্ছা এখান থেকে 4 কমন নেই, এখান থেকে 4 কমন নেই। আচ্ছা একটা জিনিস যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে 20% প্রফিট, এটা কিন্তু এক্স এর উপরে ছিল না। সো এটা কিন্তু এক্স এর উপরে 25% প্রফিট ছিল। সো দ্যাট ইজ ওয়াই ওখানে কিন্তু 1.2x হবে। ঠিক আছে, ওখানে কিন্তু 1.2x হবে। Okay. আচ্ছা না, ঠিকই লিখছি, এখানে 1.2x হবে না। আচ্ছা আমি করি করে বুঝাই দিচ্ছি। তো আমি যদি p ইকুয়ালস টু 12x প্লাস 1.2/8 লিখি, তো এটাকে 4 কমন নেই, সো 3x প্লাস 0.3 লিখতে পারি। নিচে আসে 8, সো এটা আসে 2 কাটে। আচ্ছা আমি তো একটা জায়গায় ভুল করছি, এখানে তো প্লাস হবে না। আমার 20% প্রফিট তো আসলে 20টা 12টা পেনের উপরে হচ্ছে। সো এইখানে আমার মনে হচ্ছিল যে বেসটা কোনো জায়গায় হচ্ছে মিসিং হচ্ছে, সো আমি এখানে প্লাস দিয়ে করে গেছি, এটা তো প্লাস হবে না, এটা হবে হচ্ছে গুণ হবে। কারণ আমার কিন্তু 20% প্রফিটটা হচ্ছে 12টা কলমের কস্ট প্রাইসের উপরে। সো এই এইটা হচ্ছে আমার বেস আর এইটা হচ্ছে আমার প্রফিট অ্যামাউন্ট। সো এই জন্য আমার এখানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কোন জায়গায় মিস্টেক হলো। তো এখানে তাহলে এগুলো একটু মুছে দেই। তো p ইকুয়ালস টু 12x ইন্টু 1.2/8। আচ্ছা এটাকে এবার যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, এটা হচ্ছে 2, এটা 3x, এটা হচ্ছে 0.6, সো 3×6 = 18 এক্স। সো অ্যান্সার হচ্ছে 1.8x। এই প্লাসের আর মাল্টিপ্লিকেশনের ঝামেলার জন্য প্রবলেমটা হচ্ছিল না। একটু এলোমেলো হয়ে গেল, আমি কি এটা আবার রিপিট করবো নাকি আপনারা মোটামুটি বুঝছেন? একটু ক্যালকুলেশন এখানে ঝামেলা হয়ে গিয়েছিল। আপনার যদি কারো সমস্যা থাকে তাহলে আমি আবার রিপিট করি। ভাই আরেকবার একটু রিপিট করে। আচ্ছা আমারও মনে হয় আরেকবার একটু রিপিট করলে ক্লিয়ার হবে। আচ্ছা বলা হচ্ছে যে আমি বিক্রি করছি 12টা কলম, কিন্তু আমি দাম পাইছি হচ্ছে 10টা কলমের, রাইট?
তো এখন আমি 20% লিস্টেড প্রাইসের উপরে 20% ডিসকাউন্ট দিয়েছি, সো আমি লিস্টেড প্রাইসটাকে ধরলাম পি। সো এই পি এর উপরে 20% ডিসকাউন্ট দিয়ে 10টা কলম বিক্রি করছি। তাহলে একটা কলমের দাম হচ্ছে 0.8 পি। 10টা কলমের দাম হচ্ছে 10 × 0.8 পি, হুইচ ইজ 8 পি। ঠিক আছে, তাহলে আমি 10টা কলম বিক্রি করে এই পরিমাণ টাকা পয়সা পাইছি। এখন প্রশ্নে বলছে যে এই পরিমাণ টাকা পাওয়ার পরেও সে কস্ট প্রাইসের উপরে 20% প্রফিট করছে। এখন তাকে তো 2টা কলম ফ্রিতে দেওয়া লাগছে, রাইট? সে 10টার দাম পাইছে, বাট তার কাছ থেকে চলে গেছে কত? 2টা। তো 2টা কলম ফ্রিতে দেওয়ার পরেও তার 20% প্রফিট হয়েছে। এখন এই 2টা কলমের দাম ডেফিনেটলি সে হিসাব করেই 25% প্রফিট বলছে, নাহলে তো এটা সেন্স মেক করে না, রাইট? সো একটা কলমের কস্ট প্রাইস হচ্ছে এক্স, তাহলে 12টা কলমের কস্ট প্রাইস হচ্ছে 12x। তাহলে এই 12x এর উপরে যদি 20% প্রফিট হয়, তাহলে সেলিং প্রাইসটা কেমন হয়? 1.2 ইন্টু 12x। তাহলে এইটা একটা সেলিং প্রাইস, আবার এইটাও একটা সেলিং প্রাইস। আলটিমেটলি এই দুইটা কি সমান না? এই দুইটা জিনিস কি সমান না? তো দেখেন এখানে সেটাই লিখছি। ঠিক আছে, এরপরে জাস্ট ক্যালকুলেশন কাটাকাটি করছি। ওকে, আই গেস এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। বলা হচ্ছে আ শপকিপার সাফার্স আ লস অফ 20% আপন সেলিং এ শার্ট ফর 4,000 টাকা। সো 4,000 টাকা একটা শার্ট বিক্রি করলে তার 20% লস হয়েছে। তাহলে এটা হচ্ছে তার সেলিং প্রাইস, তাই তো? এটা হচ্ছে তার সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস হচ্ছে 4,000, লস অ্যামাউন্ট হচ্ছে 20%। তাহলে এখান থেকে কস্ট প্রাইস বের করা যাবে না, সবাই একটু কস্ট প্রাইসটা বের করে ফেলেন তো। কস্ট প্রাইস হচ্ছে এটা বাই 80% হবে। সো 5,000। হ্যাঁ, 5,000-ই হওয়ার কথা, 5/4 দিয়ে গুণ হবে। সো এখানে আসে 5, এখানে আসে 4, 1,000। তো আমরা বুঝলাম যে শার্টটা সে 5,000 টাকায় কিনে আনছে। 5,000 টাকায় কিনে এনে 4,000 টাকায় বিক্রি করলে তার 20% লস হয়। ইফ ইউ ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 15%, তার ইচ্ছা হচ্ছে সে 15% প্রফিট করবে আফটার গিভিং অ্যান 8% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস। তাহলে তার কস্ট প্রাইস হচ্ছে 5,000। সে চাচ্ছে মার্ক প্রাইসের উপরে 15% ডিসকাউন্ট দেবে, দিয়ে সে সেলিং প্রাইস কত রাখবে? আচ্ছা, সেলিং প্রাইস ওটা তো আগের হিসাব, আলাদা কেস, ওটা চলে গেছে। এই মার্ক প্রাইসটা কত হবে, তাই না? আচ্ছা, সে আবার এখানে 15% প্রফিট করবে। তো এখান থেকে এটাতে আবার 15% প্রফিট আছে। তাহলে 15% প্রফিট করলে 15% প্রফিট করলে সে এটা কত টাকায় তাকে বিক্রি করতে হবে? 15% প্রফিট করলে 5,000 ইন্টু 115/100, তাই তো? এটা হচ্ছে তার সেলিং প্রাইস হয়ে যাবে। আচ্ছা, এই যে দ্রুত করে আমি একটা প্রফিট পার্সেন্টেজ বা একটা লস পার্সেন্টেজ দেখেই যে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে চলে যাচ্ছি, বা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে চলে যাচ্ছি, এই স্কিলটা কিন্তু আপনাদের থাকলে আপনাদের ক্যালকুলেশন বেশ দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে যাবেন, তখন পার্সেন্টেজ অ্যামাউন্টটা যেটা আছে ওটা দিয়ে ভাগ দিতে হয়, আর কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে গেলে ওই অ্যামাউন্টটা দিয়ে গুণ দিতে হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে আপনাদের অনেক ইজি হবে। আপনাদের মনে হয় গত ক্লাসে শুরুর দিকে বলে দিছিলাম একটা ফর্মুলার মতো, ওটাই আর কি এটা। আচ্ছা, তো এটা যদি একটু কাটাকাটি করি, তাহলে যেটা হয়, 5 × 5 = 25, 5 হাতে 2, 5 × 5 = 2, 7।
আর হচ্ছে 5 একে 5 শূন্য। তাহলে এইটা হচ্ছে তার সেলিং প্রাইস। এত টাকায় বিক্রি করলে 5,000 টাকার একটা শার্ট সে যদি 5,750 টাকায় বিক্রি করে তাহলে তার 15% লস হয়। এখন সে চাচ্ছে যে সে এই টাকায় বিক্রি করবে, কিন্তু ডেফিনেটলি গায়ের মূল্য সে এটা লিখবে না। গায়ের মূল্য লিখবে 15% ডিসকাউন্ট অ্যাড করার পরে। তো এইটা কত টাকা এখানে লিখলে সেই টাকার উপর 15% ডিসকাউন্ট অ্যাড করলে এই জিনিসটা হবে। তাহলে আমি যদি বলি যে এখানে মার্কেট প্রাইসের দাম হচ্ছে লেটস সে এক্স, হলে আমি এটা বলতে পারি না, দেখেন তো, যে এক্স এর 85% ইকুয়ালস টু 5750%। বলা যায় না? এইটা ভাই মার্কেট এখানে প্রাইস। 92 হবে, 8%। ও আচ্ছা, 8% ডিসকাউন্ট দিয়েছে, আমি তো ভাবছি 15% ডিসকাউন্ট দিয়েছে। 8% ডিসকাউন্ট, 92। ঠিক আছে। সো এখন এক্স ইন্টু 92/100 ইকুয়ালস টু 5750। এখন এক্স এর মান বের করে ফেলি, 5750 ইন্টু 100/92। এখন এই একটা কাটাকাটির একটা ঝামেলা চলে আসছে। সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এটা তো 4 দিয়ে কাটে। সো 4 দিয়ে কাটি, দেখি দেখি কি হয়। এখানে আসে 25, এখানে আসে 23। এরকম সিচুয়েশন দেখেন, 23 হচ্ছে একটা প্রাইম নাম্বার। ঠিক আছে। যখনই এরকম একটা মৌলিক সংখ্যা চলে আসবে আল্লাহর নাম নিয়ে, বা এইটাকে আপনি ভাগ দিয়ে শুরু করবেন। কারণ এই কাজটা করলে আমার একটা উত্তর এসে যাওয়া উচিত। তো দেখেন, কোন একটা এখানে আমার যে সংখ্যাটাই আসুক না কেন, তাকে 25 দিয়ে গুণ করলে আমার এর মধ্যে একটা মান আসবে। তাই তো লজিক্যালি আমাদের ম্যাথ যদি অন্য কোনো জায়গায় ভুল না থাকে, এটা আসা উচিত। তো এইটাকে এইটার নর্মালি মানে পূর্ণ সংখ্যা বা বিভাজ্য, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাওয়া উচিত। সো ট্রাই করি। সো 57-এর মধ্যে 23 যায় 2 বার। সো 46, 23 দুগুণে 46। 57 থেকে 46 বাদ দিলে থাকে 11। তো 11-র পাশে 5 বসালে আসে 115। তো 115 এর মধ্যে 23 যায় হচ্ছে 92। এর মধ্যে যদি 4 বার যায়, তাহলে 115-এর মধ্যে যাবে 5 বার। এই তো হয়ে গেছে। আর পাশে একটা শূন্য আছে, সো শূন্য দিলাম। তো 23 দিয়ে এটাকে কাটলে হয় 250। তো এখন 250 আর 25 গুণ করে দেন। 250 আর 25 যদি গুণ করে দেন তাহলে খুব সম্ভবত আপনি পাবেন 25 25 625, আর পাশে শূন্য। তো অ্যান্সার হচ্ছে 6250। ইয়েস। এখন প্রফিট লসের উপরে কিন্তু মোটামুটি এগুলাই হচ্ছে মানে কঠিন টাইপের কোশ্চেন। এর থেকে কঠিন আসলে প্রফিট লসে দিতে গেলে কেউই পারবে না। আর আপনারা খেয়াল করছেন কিনা, আমি যখনই কোন একটা মানে প্রবলেম কমপ্লেক্সের দিকে যাচ্ছে, এটা কিন্তু প্রসেসটা খুব একটা কমপ্লেক্স না। হয়তো ক্যালকুলেশনটা একটু লেন্দি, বা হয়তো অঙ্কটা কয়েকটা ধাপে করতে হচ্ছে। তো একটা ম্যাথকে জটিল বানানোর বেশ কয়েকটা টুলস আছে বা সিস্টেম আছে। একটা তো বললাম যে আপনি এমন সংখ্যা দেন যেটা কাটাকাটি করতে স্টুডেন্টের সময় লাগবে অনেক। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে যে অঙ্কটার স্টেপ বাড়ায় দেন, ধাপ সংখ্যা বাড়ায় দেন, লাইক 2 3 ধাপে করতে হচ্ছে। এখানে কিন্তু শুরুতে একটা ধাপে আমাদেরকে এই যে কস্ট প্রাইসটা বের করে নেওয়া লাগলো। এখানে শুরুতে কস্ট প্রাইস বের করে নেওয়া লাগলো, তারপরে আমরা সেখান থেকে আহ, যে এই যে 15% প্রফিটে আরেকটা সেলিং প্রাইস বের করা লাগলো, ডে এন্ড ফাইনালি যে করতে হলো, টোটাল 3টা স্টেপে অঙ্কটা করা লাগছে। ঠিক আছে। ওকে, সো আমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মোটামুটি এগুলাই ছিল। আমাদের আর এস আগারওয়াল স্যারের বই থেকে কিছু প্রবলেম করার কথা ছিল, আমাদের যেটা আজকের মূল লেকচার সেটাতে আমরা ঢুকে যাই। এখানে খুব একটা বেশি অঙ্ক ভাইয়া নাই। জি বলেন। একটু লাস্ট ওইটা আরেকটা, লাস্ট ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ। এটা কি 225 250 250 দুইবার যোগ হয়ে 6250 হয়েছে? না না, এই যে এই যে 25 আর 250 এই দুইটা গুণ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? কাটাকাটি করছি ভাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে।
ওকে, তো আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর রিসিভস আ শিপমেন্ট অফ 1000 পেন্স, 1000 কলম সে শিপমেন্ট রিসিভ করছে, ফর হুইচ ইট পেজ 9000 টাকা। সো একটা ডিপার্টমেন্টাল স্টোর 1000 কলম কিনছে কত টাকা দিয়ে? 9000 টাকা দিয়ে। আচ্ছা, তাহলে একটা কলমের দাম কত বলেন তো? একটা কলমের দাম হচ্ছে 9 টাকা। দ্য স্টোর সেলস দ্য পেন্স এট এ প্রাইস 80% অ্যাবাভ দ্য কস্ট, তাহলে এইটা হচ্ছে কস্ট প্রাইস। এটা তো কস্ট প্রাইস, তাই না? যেটা দিয়ে আমি কিনলাম সেটাই আমার কস্ট প্রাইস। তো বলা হচ্ছে এইটা 80% বেশি দামে 1 মাস বিক্রি করছি। তাহলে এটার 80% বেশি দামে আমাকে যদি বিক্রয় করতে হয় তাহলে কত টাকায় বিক্রয় করা লাগবে বলেন তো? তাহলে আমার সেলিং প্রাইস হবে হচ্ছে এইটা ইন্টু 1.8, তাই না? এটা হচ্ছে কস্ট প্রাইস, তার উপরে 80% বেশি দামে বিক্রয় করছি। আচ্ছা, খেয়াল করেন এখানে কিন্তু কস্ট প্রাইসের 80% দামে বিক্রয় করছি, বিষয়টা তা না, কিন্তু বলা হয়েছে যে এট এ প্রাইস 80% অ্যাবাভ কস্ট। ঠিক আছে, মানে কস্টের পরে 80%। আচ্ছা, তো এটা আমি ক্যালকুলেট করলে কত হবে? এটা ক্যালকুলেট করলে হবে হচ্ছে 8 নং 72-এ 2, হাতে 7, 9 কে 9 আর 7 16। So, একটার পরে দশমিক এটা, তো 16.2 টাকা। এটা হচ্ছে একটা সেলিং প্রাইস, এটা হচ্ছে 1 মাস পর্যন্ত। প্রথম 1 মাস সে এই পরিমাণ টাকায় একটা কলম বিক্রি করছে। After which it reduces the price of the pens to 20% above cost. এই 1 মাস পরে বাকি যে সময়গুলোতে সে এই একটা পেন কয় টাকা করে বিক্রি করছে? সে একটা পেন হচ্ছে 20% অ্যাবাভ দা কস্ট, মানে হচ্ছে 1.2 তে সে বিক্রি করছে। ঠিক আছে, তো এখন তাহলে এটা কি হবে? 9 2 18, 8 তে 1, 9 কে 9 রেখে 10, 10.8 টাকা করে 1 মাসের পরে যে বিক্রি করছে। দ্য স্টোর সেলস 75% অফ দ্য পেন্স ডিউরিং ফার্স্ট মান্থ, তাহলে এই যে এই 1 মাসে এই যে এই পরিমাণ টাকাতে কয়টা কলম বিক্রি হবে? 75%। সো 1000-এর 75% হচ্ছে 750। সো 750টা কলম এই পরিমাণ টাকাতে বিক্রি করছে, তাহলে এখান থেকে টোটাল জেনারেট হবে টাকা পয়সা এরকম। আর তাহলে বাকিটা বাকি বলছে ফার্স্ট মান্থ 50% অফ দ্য রিমেইনিং পেন্স, বাবা। আচ্ছা, রিমেইনিং পেন্স কয়টা? রিমেইনিং পেন্স হচ্ছে আপনার 250। 1000 থেকে বিয়োগ করছি জাস্ট, 1000 থেকে 750-কে বিয়োগ করছি, সো 250 হচ্ছে রিমেইনিং পেন। রিমেইনিং পেনের 50%, তো এইটার অর্ধেক, এই 125 নাম্বার অফ পেন এই টাকাতে বিক্রি হয়েছে। তাহলে এর পরে তার কি পরিমাণ সেল হয়েছে? এত। এখন বলা হচ্ছে যে হাউ মাচ গ্রোস ইনকাম ডিড দ্য সেলস অফ দ্য পেন্স জেনারেট, মানে তার জাস্ট কি পরিমাণ টাকার কলম সে বিক্রি করছে, কোনো প্রফিট লস কিছু বলে নাই। আমরা চাইলে প্রফিট লসও বের করতে পারতাম, বাট সেটা চাইনি আর কি। তাই আমাকে জাস্ট এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা গুণ করে দিলেই হয়ে যাবে। এগেইন একটা গুণ আসছে, আমরা গুণটা করি। আচ্ছা, এই গুণটা করার একটা ইজি ওয়ে হইতে পারে, সেটা হচ্ছে 750-কে আমি এরকম লিখতে পারি। আমি আপনাদের জন্য একটু ব্রেক ডাউন করে করছি। এটা লেখা যায়, তো এখান থেকে আমি বলতে পারি 75 × 162। এটা করলাম কারণ 75-কে 2 দিয়ে গুণ করা, 75-কে 6 দিয়ে গুণ করা, 75-কে 1 দিয়ে গুণ করা, দ্যাটস ইজিয়ার। তো এই গুণটা যদি আমি করি তাহলে হবে হচ্ছে 75 × 2 = 150, তার শূন্য হাতে থাকে 15। 6 × 75 হচ্ছে 450, 450 আর 15 হচ্ছে 465, 5 হাতে থাকে 46। সো 75 আর 46 কত হবে? 75 আর 46 হচ্ছে এক, এইটা
সো 121। সো 12,150 হচ্ছে এই অ্যামাউন্টটা। সো এর সাথে কিন্তু এটা অ্যাড হবে। আচ্ছা, আমি যদি অপশনের দিকে তাকাই, দেখেন সব অপশন আছে 10,000, তাহলে এটা তো হচ্ছেই না। 10,800 এটাও হবে না। এটা আছে 12,150। তো 12,150 তো শুধু 75% কলম বিক্রি করেই তার জেনারেট হবে। তাহলে এর সাথে এই অ্যামাউন্টটা যোগ করতে হবে। সো ডেফিনেটলি এটাও হবে না। তো তাহলে আমার অপশন এটাই হবে। তো এখন আমরা একটু যেহেতু করলাম, আমরা একটু গুণটা করে ফেলি। আহ কিভাবে গুণ করা যাইতে পারে? সেটা হচ্ছে 8 গুণ যদি 125 করি, 8 গুণ 125 করলে হবে হচ্ছে 1,000, ইফ আই এম নট রং। হ্যাঁ, 1,000। সো 1,000-এর শূন্য বসাই, হাতে থাকে 100। এরপরে হচ্ছে 125 গুণ 10, সরি 125 গুণ 0, তাহলে তো শূন্যই হয়। তাহলে 100, তার শূন্য বসাই, হাতে থাকে 10। 125-এর সাথে 10 যোগ করলে হয় 135। ঠিক লিখলাম কি? সাথে হচ্ছে একটা, তাহলে এটা হয় 1350। তো 1350-এর সাথে 12,150 যোগ করলে 13,500ই হয়। ঠিক আছে, বাট স্টিল এটা আমাদের করা লাগে না। খেয়াল করেন এগেইন, এখানে কিন্তু প্রসেস খুব একটা টাফ ছিল না, প্রসেস কিন্তু ইজি ছিল। একটা কলম, তার দাম একবার বাড়াচ্ছি, আর একটা অংশ বাড়াইছি, সিজিয়ার। বাট ঝামেলা কিন্তু এই যে একটু ক্যালকুলেশনে বড় একটা গুণ করা লাগলো আমাকে, এখানে একটু সময় চলে গেল। সেই কারণে মনে হয় যে ম্যাথ গুলো অনেক কঠিন। তো ক্যালকুলেশন একটু দ্রুত করতে পারা, বা একটু প্র্যাকটিস করা, বা একটু নামটা ভালো মুখস্থ রাখা, এগুলো কিন্তু হেল্প করে অনেক। আচ্ছা, একটু আগে দেখেন এরকম একটা প্রবলেম কিন্তু করে ফেলছি আমরা, যে একটা সাইকেলের মার্ক প্রাইস হচ্ছে 1,150 টাকা। A shopkeeper earns a profit of 15% after allowing a discount of 15% on the mark price। তাহলে এইটার উপরে 15% ডিসকাউন্ট দিয়েছি। আবার আমি কস্ট প্রাইসের যেটা ছিল সেটার উপরেও আমি 15% প্রফিট করছি। তোমার কস্ট প্রাইসটা কত? তো এখন মার্ক প্রাইস দেওয়া আছে হচ্ছে 1,150 টাকা। তাহলে 15% আমি যদি ডিসকাউন্ট করি, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? এটা আপনারা করেন, একটু আগে তো এরকম একটা ম্যাথ করাইলাম। আপনারা এটা করে আমাকে একটু বলেন। সবাই করবেন, কেউ না পারলে আমাকে বলবেন যে পারি নাই, আবার বুঝাই দেন। করতে পারছেন না? আমাকে একটু বলেন সেলিং প্রাইস কত আসছে আপনাদের। মার্ক প্রাইস দেওয়া আছে 1,150 টাকা, 15% ডিসকাউন্টে এটা সেলিং প্রাইস কত হয়?
এই যে এতটুকু ইনফরমেশন দিয়ে এটা যে লিখে ফেললাম, এটা কি আপনারা বুঝছেন? এটা কিন্তু একেবারে বেসিক জিনিস। এটা না বুঝলে কিন্তু আর এত কিছু যা বলছি কিছুই বুঝতে পারবেন না। তো এটা যদি কাটাকাটি করি, তো আসে হচ্ছে 115 × 85/10 রেখে দেই। তো এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। এখন আমার 15% প্রফিটে কস্ট প্রাইস বের করতে হবে। তো বেসিকলি আমাকে ভাগ করে দিতে হবে 115% দিয়ে। এটা করলেই হয়ে যাবে। তো এটা কাটে, এটা কাটে, এটা হচ্ছে হলো। আপনারা কি করতে পারলেন? জি ভাই, আমি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু আমি এসছে। আপনার এটা মানে দেখছি, আপনার অ্যান্সারটা আপনি চ্যাটে লিখছেন, দেখছি। বাকিরা, আচ্ছা আপনারা কি আমরা তো অলমোস্ট 11 নাম্বার ক্লাসে আছি, আপনারা কি আমার, তো 1/3 অফ আওয়ার কোর্স ইজ কমপ্লিটেড। তো আপনাদের অ্যাকচুয়ালি কি কোনো বেনিফিট হচ্ছে, বা আপনাদের কি কোনো লাভ হচ্ছে? আপনাদের ফিডব্যাকটা কি, বা আপনাদের চিন্তা ভাবনাটা কি, আপনারা চাইলে শেয়ার করতে পারেন। আপনার যদি কোনো ফিডব্যাক থাকে, যে যদি আপনারা মানে সামনাসামনি ক্লাসে নাও বলতে চান, আপনারা চাইলে আমাকে ইনবক্সেও বলতে পারেন। আমার এন্ড থেকে আমি ট্রাই করি ম্যাক্সিমাম আপনাদেরকে একটু ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম দেখানো, ম্যাক্সিমাম টাইপটা, টাইপ তো আসলে না, আহ ভেতরের জিনিসটা আসলে টাচ করানো। তাইলে যে কোনো ধরনের সিচুয়েশন দিলে আপনারা সেখান থেকে প্রবলেমটাকে সলভ করতে পারবেন। যেহেতু আমাদের কোর্সটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স না, সো একেবারে শুরু থেকে ধাপে ধাপে আগানোর ওই প্রসেসটা কিন্তু আমরাতে নাই। আমরা একবারে কিন্তু বেশ একটু টাফ টাইপের ম্যাথই ধরি। তো শুরু থেকে আস্তে আস্তে করে আমরা আহ জটিল প্রবলেমের দিকে দ্রুত চলে যাই। ক্লাসে আপনারা যারা থাকেন, মোটামুটি এই কয়েকজনই থাকেন, আমি জানি না বাকিরা রেকর্ড করেন কিনা বা কি অবস্থা, বাট আপনাদের কি অ্যাকচুয়ালি কোনো বেনিফিট আপনারা পাচ্ছেন কিনা? হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক? আপনারা একটু আমাকে পরে হইলেও জানাই, কারণ ফিডব্যাকটা পাইলে আমার জন্য কাজ করাটা ইজি হবে। যদি অ্যাকচুয়ালি লেটস সে আপনাদের কোনো সেভাবে উপকার না হয়, তাহলে আই হ্যাভ টু ফিগার ওয়ে আউট, সো দ্যাট আপনাদের যেন হেল্পটা হয়। আমি এটা ফার্স্ট ক্লাসে বা ওরিয়েন্টেশনে বলছিলাম যে আপনারা ডেফিনেটলি এই কোর্সে এনরোল করছেন। আই ট্রুলি ওয়ান যে আপনাদের আমার কাছ থেকে কোনো একটা বেনিফিট হোক। সো আপনারা যদি সেটা না জানান, তাহলে তো আমার আসলে জানার ওয়ে নেই। আর যেহেতু এটা অনলাইন ক্লাস, সো অনলাইন ক্লাসে কিন্তু আসলে আমি আপনাদের মানে ফেসও দেখতে পারি না, বা আপনারা আসলে কিভাবে বিষয়টাকে নিচ্ছেন এটা আসলে আমার দেখার কোনো সুযোগই নাই। তো আপনারা যদি একটু কোঅপারেট করেন, তাহলে আমি হয়তো একটু বেটার ওয়েতে আপনাদেরকে সার্ভ করতে পারবো। ওকে, সো আমরা সামনের দিকে আগাই। বলা হচ্ছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ফার্স্ট ইনক্রিজড বাই 20%, লেটার অন ডিক্রিজড বাই 25%। মানে প্রথমে একটা জিনিসের দাম 20% বাড়ছে, অ্যান্ড দেন 25% কমছে ডিউ টু রিডাকশন ইন সেলস। ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ফাইনাল প্রাইস অফ দ্য আর্টিকেল। আচ্ছা, তো আমরা আর্টিকেলের একটা প্রাইস লেটসে আমরা জানি 100 টাকা ধরলে আমাদের কাজকর্ম খুবই সহজ হয়, আমাদের জীবনটা খুব সহজ হয়ে যায়। সো 100 টাকা আমরা ইনিশিয়াল প্রাইস ধরি। তাহলে এখানে যদি 20% ইনক্রিজ হয়, তাহলে প্রাইসটা কত হয়ে যায়? 120 টাকা, তাই না? এখন 100 টাকা কোনো জিনিসের দাম হলে 20% তার দাম বৃদ্ধি পেলে ওটার দাম যে 120 টাকা হয়, এটা কি আমার এখন ব্রেকডাউন করে দেখানোর দরকার আছে? আচ্ছা, না ভাই। ওকে। আবার এই যে প্রাইসটা হলো, এখান থেকে কিন্তু 25% রিডাকশন হবে। তো এটা 25% রিডাকশন হওয়া মানে কিন্তু এটার 75% হয়ে গেল, প্রাইসটা কমে এটার 75% হয়ে গেল। তো এইটার 75% মানে হচ্ছে 3/4। তো এটা হচ্ছে 30। তো ইনিশিয়ালি যে জিনিসটার দাম ছিল হচ্ছে 100 টাকা, এখন সেটার দাম হচ্ছে 90 টাকা। তাহলে বলেন তো
ফাইনাল প্রাইস পার্সেন্টেজ চেঞ্জ কতটুকু হলো, 10% হলো না? কারণ যেহেতু আমরা ইনিশিয়ালি 100ই ধরছিলাম, সো আমাদের তো আর পার্সেন্টে কনভার্ট করা লাগে না, এটা 100তেই আছে। চান্স হচ্ছে নান অফ দিস। এটা আমরা এই সেম প্রবলেমটা আরেকটু ইজিলি আর একটা ওয়েতে করতে পারি। এটা হচ্ছে আমরা পার্সেন্টের মধ্যে সাকসেসিভ পার্সেন্টেজ বলতে একটা কথা শুনছিলাম, ঠিক আছে? তো সেই জিনিসটা দিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি, ঠিক আছে? তো সেটা কিরকম হয় সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে ধরেন একটা প্রোডাক্টের উপরে আমি A% লেটস ইনক্রিজ করলাম, ঠিক আছে? তারপরে B% ডিক্রিজ করলাম, এখানে যেরকম বলা আছে। তো এটার এই নেট পার্সেন্টেজ চেঞ্জ বা ওভারঅল যে পার্সেন্টেজ চেঞ্জটা হবে হচ্ছে A+- B+- AB/100। সে প্লাস মাইনাস কেন? আপনার যখন ইনক্রিজ হবে তখন প্লাস দিবেন, যখন ডিক্রিজ হবে তখন মাইনাস দিবেন। এখন এই প্রবলেমটা আমরা এই ফর্মুলার মধ্যে দিয়ে করে দেখি। প্রথম হচ্ছে 20% ইনক্রিজ হয়েছে, তো এ এর মান হচ্ছে 20% বা 20, এখানে তো পার্সেন্ট না, 20। আর ডিক্রিজ হয়েছে 25%, সো বি এর মান হচ্ছে -25। সো আমি যদি এটা বসাই, 20 - 25, এখানে তো বি এর মান মাইনাস, তো সরাসরি মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। 20 × 25/100। সো এটা যদি কাটাকাটি করি, তো আসে 5। না, ভুল করলাম, হ্যাঁ 5, 5×5 = 25। সো 20 - 25 - 5 = দেখেন তো উত্তর -10 আসলো কেন? মাইনাসের অর্থটা হচ্ছে এখানে কিন্তু প্রাইসটা কিন্তু কমে গেছে, দেখছেন? আমার কিন্তু ওভারঅল ডিক্রিজ হয়েছে। 100 টাকা ছিল, সেই প্রাইসটা কিন্তু 90 টাকা হয়েছে, এবং 10% কিন্তু ডিক্রিজ। এই জন্য এখানে -10 আসছে। So, এভাবে আমরা এটা ইজিলি করতে পারি। এখানে আমার যে পার্সেন্টেজ অ্যামাউন্টটা দেয়া 28 আর 25, এটা খুব ইজিলি আছে বলে আমার এটা হয়ে যাচ্ছে। বাট অনেক সময় হচ্ছে ক্যালকুলেশনটা তো সহজ হয়ে যায় না, তো তখন আমরা এরকম দিয়ে করতে পারি। বাট স্টিল একই রকম হয় অনেকটা, ঠিক আছে? এটাতে মেইন সমস্যা ভাই যে নান অফ দিসটাকে এখনো অ্যান্সার হিসেবে নিজের মাথায় গ্র্যান্ড করতে পারি নাই। নান অফ দিস আসলে মনে হয় যেন আরেকবার করি, এটা হইতেছে সমস্যা। এটা একটা মেন কথা। সাইকোলজিক্যাল খেলা, এটা হবেই ভাই, এটা হুম। আসলে কোনো ইয়ে নাই। ঠিক আছে, এই জন্য একটু মানে নিজের উপরে কনফিডেন্সটা বাড়াইতে হবে। আপনি মনে হয় 67-এ এক্সাম দিয়েছিলেন, রাইট? না ভাই, আমি অ্যাটেন্ড করতে পারি নাই। টাইফয়েড হয়েছিল, হাসপাতালে ছিলাম, অ্যাটেন্ড করতে পারি আচ্ছা, নাই। ভাই আমাদের আমি এখানে, দিয়েছিলাম। আচ্ছা আপনি দিয়েছিলেন 67-এ, রাইট? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সেই ভাইয়া। আই মিক্সড আপ। সো মানে আইবি এর পরীক্ষাতে এই যেটা এই সিচুয়েশনটা অনেক হয়, যে ফাহিম ভাইয়া উনি যেটা বললেন যে নান অফ দিস থাকে। সো আপনাদের কোন একটা ক্লাসে হয়তো আমি বলছিলাম যে আইবি আসলে যেই মানে কাজগুলো করে, যে কোন একটা কোশ্চেনের অ্যান্সার যদি এখানে 10% হয়, আইবিএ করবে কি, আইবিএ হচ্ছে অ্যান্সারে 9% দিবে, 7-8% দিবে, 11% দিবে, অ্যান্ড তারপরে দিবে নান অফ দিস। সো এত ক্লোজ কল যখন থাকবে, তখন আপনার মনে হবে আমরা তো আসলে পরীক্ষার হলে সর্বপ্রথম নিজেকে মানে কোশ্চেন করি। আমরা মনে করি যে আমাদের মনে হয় ভুল গেছে। সো ওই সিচুয়েশনে নান অফ দিস আসলেই মনে হয় যে না, আমাদের ডেফিনেটলি ভুল গেছে, উত্তরের মধ্যে আছে। সো ওই কিছু সময় নষ্ট হয়। ওকে, সো আমরা সামনের দিকে আগাইতে পারি। আচ্ছা, বলা হচ্ছে আ স্পেস রিসার্চ কোম্পানি ওয়ান্টস টু সেল ইটস টু প্রোডাক্টস এ অ্যান্ড বি। ইফ দ্য প্রোডাক্ট এ is sold at 20% loss and B at 30% gain, the company will not lose anything. তাহলে কোম্পানি কোনো কিছু হারাবে না, এর অর্থটা হচ্ছে কোম্পানির কস্ট প্রাইস আর সেলিং প্রাইস একই থাকবে।
এর অর্থ হচ্ছে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস একই থাকবে, তাহলে তার লাভও নেই কোনো লসও নেই। ঠিক আছে। আচ্ছা, if the product is sold at 15% loss and the product B at 15% gain, the company will lose 6 million deal। তাহলে এটা হচ্ছে সেকেন্ড একটা সিনারিও, এটা হচ্ছে ফার্স্ট একটা সিনারিও, আর এটা হচ্ছে আর একটা কেস। আর একটা কেসে কি বলছে, যদি এটাকে 15%, ভুল লিখলাম, এটাকে যদি 15% লসে বিক্রি করা হয় আর এটাকে যদি 15% গেইনে বিক্রি করা হয়, তাহলে কোম্পানি $6 মিলিয়ন হারায়। এর অর্থ হচ্ছে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিলে সেটা হয় 6 মিলিয়ন, যেহেতু সে লস হচ্ছে, তাই না, সে হারাচ্ছে, এইটা হয়। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট বি? ওকে, সো আমি কস্ট প্রাইস হিসাব করি। এ এর কস্ট প্রাইস কে আমি মনে মনে ধরি হচ্ছে, এ এর কস্ট প্রাইস কে ধরবো এক্স, বি এর কস্ট প্রাইস কে ধরবো ওয়াই। তাহলে আমার সেলিং প্রাইস এক নাম্বার কেসের জন্য হবে হচ্ছে 0.8x, আর ওয়াই এর জন্য হবে হচ্ছে 1.3y। দুই নাম্বার কেসের জন্য সেলিং প্রাইস এর হবে হচ্ছে 0.85x, বি এর জন্য হবে হচ্ছে 1.15y। তাহলে আমি আহ আমার তাহলে টোটাল কস্ট প্রাইস কত? টোটাল কস্ট প্রাইস হবে এক্স প্লাস ওয়াই, রাইট? এক নাম্বার ক্ষেত্রে টোটাল সেলিং প্রাইস কত? 0.8x প্লাস 1.3y। দুই নাম্বার ক্ষেত্রে সেলিং প্রাইস হবে 0.85x প্লাস 1.15y। তো আমার এই যে দুইটা শর্ত ছিল, এই দুইটা শর্তকে আমি যদি মিট করাই তাহলে হবে এই জিনিসটা, এইটা আর এইটা সমান, ভুল বললাম, এইটা আর এইটা সমান। তো দ্যাট গিভস আস 0.8x প্লাস 1.3y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। তো আমি যদি এখান থেকে একটু কাজকর্ম করে ফেলি, তাহলে এক্স থেকে 0.8x বাদ দেই আর 1.3y থেকে y বাদ দিই। সো দিস গিভস আস 0.2x, এখানে 0.3y, তো x ইকুয়ালস টু আসে 3/2y। আবার এইটাতে যদি আমি এই মানগুলা বসাই তাহলে আমার কস্ট প্রাইস হচ্ছে এক্স প্লাস ওয়াই, টোটাল সেলিং প্রাইস হচ্ছে 0.85x প্লাস 1.15y, এইটা সমান সমান হচ্ছে 6। এন্ড 6 কিন্তু মিলিয়নস অফ ডলারে আছে। ঠিক আছে। তো এগেইন এখানে একটা বেশ বড় সড়ো ঝামেলার একটা ক্যালকুলেশন চলে আসছে। তো আমি এক্স থেকে যদি এটা বাদ দিই তাহলে আসে হচ্ছে 0.15x, আবার ওয়াই থেকে যদি এটা বাদ দিই তাহলে আমি পাবো হচ্ছে কি -1.15 ঠিক লিখলাম? হ্যাঁ, এটা ইকুয়ালস টু 6। সো আমি যদি এখান থেকে 0.15 কে কমন নিই, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6/0.15। আবার এক্স ইকুয়ালস টু আমি জানি, সো 3/2y মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6 × 100/15। তো এখানে হচ্ছে 3/2y মাইনাস ওয়াই মানে হচ্ছে y/2, এটা হচ্ছে 1.5, এটা বেসিক্যালি 1.5y। তো 1.5y থেকে একটা ওয়াই বাদ দিলে থাকে 0.5y বা y/2। সো ওয়াই ইকুয়ালস টু আসে 6 × 100 × 2/15। ওকে, সো এটাকে আমি যদি একটু কাটাকাটি করি, এটাকে 3 × 2 = 6, 3×5 = 15, এই 5 দিয়ে 100 কে কাটলে আসে 20, তো 2 × 2 = 4, 4 × 20,
80। So আমার বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য প্রোডাক্ট বি, তার মানে বি এর কস্ট কিন্তু আমি ওয়াই ধরছিলাম। তো আমার ওয়াই এর মান আসছে 80। সো ওয়াই ইকুয়ালস টু 80 ইজ আওয়ার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এ। এগেইন এখানেও কিন্তু প্রসেসটা খুব একটা ডিফারেন্ট ছিল, মানে ঝামেলার ছিল না, মানে ক্যালকুলেশনটা লেন্দি। ঠিক আছে, আই গেস আপনারা এটা সবাই বুঝছেন। আমরা সামনের দিকে আগাই। এইটা আমি ইচ্ছা করে রাখছি, এইটা বেশ বড় একটা অঙ্ক, মানে অঙ্ক বড় না, ইট জাস্ট প্রবলেম স্টেটমেন্টটা অনেক বড়, আপনারা দেখতেই পারতেছেন। 1 2 3 4 5 6 7 8, 8 লাইনের একটা প্রবলেম। তো এটা দেখেই কিন্তু ইনিশিয়ালি ব্রেইনের উপরে একটা চাপ পড়ে যাবে। এবং মানে আইবি এর কোশ্চেনে অনেকে বলে যে আইবি কঠিন কোশ্চেন করে, আইবি এ ঝামেলার কোশ্চেন করে। প্রসেস কিন্তু খুব একটা ডিফিকাল্ট থাকে না, প্রসেস কিন্তু সহজই থাকে। বাট ওই প্রবলেমটা পড়ে সহজ প্রসেস পর্যন্ত যাইতে যাইতে সবাই জোন আউট হয়ে যায়, এই জন্য এটা কঠিন লাগে। বাট একবার অ্যাকচুয়াল জায়গাটায় পৌঁছাইতে পারলে তারপরের কাজ কিন্তু অনেকটা সহজই থাকে। সো লেটস সি, দেখা যাক। আ স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএমই, যেটাকে স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বলে, ইম্পোর্টস টু কম্পোনেন্টস। তারা দুইটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট এ আর বি ইম্পোর্ট করে তাইওয়ান এবং চায়না থেকে রেসপেক্টিভলি। তাহলে তাইওয়ান থেকে এ ইম্পোর্ট করে আর চায়না থেকে বি ইম্পোর্ট করে। assembles them with other components to form a toy. তারা একটা খেলনা বানায়, খেলনা বানাইতে এ আর বি নামক দুইটা কম্পোনেন্ট লাগে। এই দুইটা কম্পোনেন্ট তারা তাইওয়ান এবং চায়না থেকে ইম্পোর্ট করে। ঠিক আছে, তারপরে কি বলছে, বলছে কম্পোনেন্ট এ কন্ট্রিবিউটস টু 10% অফ দ্য প্রোডাকশন কস্ট। তো প্রোডাকশন কস্টের 10% খরচ হয় হচ্ছে এ এর পেছনে। ভালো করে বুঝেন, প্রোডাকশন কস্টের 10% খরচ হয় এ এর পেছনে, প্রোডাকশন কস্টের 20% খরচ হয় বি এর পিছনে। তাহলে আবার বলি প্রথম থেকে। একটা কোম্পানি আছে, সেই কোম্পানি খেলনা বানায়, খেলনা বানাইতে দুইটা কম্পোনেন্ট লাগে, কম্পোনেন্ট না অনেকগুলা কম্পোনেন্টই লাগে, তার মধ্যে দুইটা এ আর বি। এ তাইওয়ান থেকে ইম্পোর্ট করা হয়, বি চায়না থেকে ইম্পোর্ট করা হয়। টোটাল প্রোডাকশন কস্টের 10% খরচ করতে হয় এ এর পেছনে, 20% খরচ করতে হয় বি এর পেছনে। ঠিক আছে, তাহলে ইউজুয়ালি এই কোম্পানি এই একটা খেলনাকে বা একটা টয় সে প্রোডাকশন কস্টের উপরে 20% বিক্রি করে। এই পুরো জিনিসটাকে আমি যদি একটু বোঝাইতে চাই, লেটস আমার প্রোডাকশন কস্ট হচ্ছে 100, তাহলে আমার এ এর পেছনে খরচ হয় হচ্ছে 10 টাকা, বি এর পেছনে খরচ হয় হচ্ছে 20 টাকা। আমি এটা বিক্রি করি কততে? 20% অ্যাবাভ দ্য প্রোডাকশন কস্ট, 120 টাকায় আমি বিক্রি করি। এতটুকু আমরা বুঝছি। ওকে, বলা হচ্ছে ডিউ টু ইনক্রিজ ইন দ্য র ম্যাটেরিয়াল এন্ড লেবার কস্ট ইন বোথ দ্য কান্ট্রিজ। তাহলে চায়না এবং তাইওয়ানে র ম্যাটেরিয়াল এবং লেবার কস্টের দাম বেড়ে গেছে। তাহলে চায়নাতে আমরা ইম্পোর্ট করছিলাম হচ্ছে বি, আর তাইওয়ানে ইম্পোর্ট করছিলাম এ। এই দুইটা দেশের লেবার কস্ট এবং র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে, তাহলে এ আর বির দাম বেড়ে যাবে। সহজ কথা। কি হয়েছে, কম্পোনেন্ট এ বিকাম 20% কস্টলিয়ার। তাহলে কম্পোনেন্ট এ 20% কস্টলিয়ার হয়েছে। তাহলে একটা জিনিসের দাম 10 টাকা ছিল, সেটা যদি 20% কস্টলি হয়ে যায়, তাহলে সেটার দাম কি 12 টাকা হয়ে যাবে না? এখন একটা জিনিসের দাম 10 টাকা ছিল, সেটা 20% দাম বেড়ে গেলে সেটা যে 12 টাকা হয়, এটা আমার মনে হয় আপনাদের এখন ব্রেকডাউন করে দেখানোর কোনো দরকার নাই। ফাইন, তাহলে বি কতটুকু কস্টলিয়ার হয়েছে? বি হয়েছে 40% কস্টলিয়ার। সো এইটার উপরে 40% কস্টলি যদি হয়ে যায়, তাহলে সেটা হয় 4 দুগুনি 8,
28 টাকা। তাহলে দাম বেড়ে যাওয়ার ফলে সে তো আর ডেফিনেটলি এটা 120 টাকায় সেল করলে তার হবে না, তাকে সেলিং প্রাইসটাও বাড়াইতে হবে। বলা হচ্ছে ওয়িং টু দিস রিজনস দ্য কোম্পানি ইনক্রিজড ইস সেলিং প্রাইস বাই 15%। তাহলে সে ইনিশিয়ালি যেই দামে বিক্রি করছিল এখান থেকে সে 15% দাম বাড়ায়। তাহলে সে এখন কত টাকায় বিক্রি করতেছে? তাহলে এখন সে বিক্রি করতেছে 120 × 115/100। এটা আসে 6, এটা আসে 5, এটা আসে 23। 6 × 23 হচ্ছে 318, 8 1, 6 × 2 = 12, 13, 138 টাকা। কনসিডারিং দ্যাট কস্ট অফ আদার কম্পোনেন্টস ডাজ নট চেঞ্জ, মানে বাকি যা সব লাগে সেগুলো লেটস সে আমরা কোনো চেঞ্জ হচ্ছে না, হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ ইফ দ্য টয় সোল্ড অ্যাট নিউ প্রাইস? তাহলে নিউ প্রাইস কোনটা বলেন তো? নিউ প্রাইস কিন্তু এটা। তাহলে নিউ সেলিং প্রাইস কিন্তু এটা, নিউ সেলিং প্রাইস এটা। আমাকে একটু বলেন তো নিউ কস্ট প্রাইস কোনটা? তো বলেন তো নিউ কস্ট প্রাইস কোনটা হবে? নিউ কস্ট প্রাইস কত হবে আমাকে একটু বলেন তো। নিউ কস্ট প্রাইস কত হবে? আর ইউ গাইজ উইথ মি? আপনারা কি এটা বুঝতে পারছেন? এটা বেশ মানে একটু ঝামেলা টামেলা মনে হচ্ছে, বাট জিনিসটা কিন্তু সহজ। নিউ কস্ট একশো প্রাইস দশ কত? টাকা মেবি। আচ্ছা, কিভাবে করলেন ভাই একটু বলেন, আমরা একটু শুনি, আমাদের একটু বোঝান। কম্পোনেন্ট এ এর নতুন কস্ট হচ্ছে 12 টাকা, হুম হুম হুম। কম্পোনেন্ট বি এর নতুন কস্ট হচ্ছে 28 টাকা, আর জি। আদার্স আদার্স হচ্ছে 70 টাকা। কারণ আমাদের আদার্সটা বলছে অপরিবর্তনীয়, যেহেতু হ্যাঁ, আগে এ আর বি 30 ছিল, তার মানে 100 থেকে 30 গেলে 70 থাকে, ওই 70টা অপরিবর্তনীয়। রাইট, ইউর রাইট। সো এটাকে এভাবে উনি চিন্তা করছে যে আমার আদার কস্ট যেহেতু অপরিবর্তনীয়, সো আদার কস্ট আগেও 70 টাকা, এখনো 70 টাকা, এন্ড সেটার সাথে উনি just 12 আর 28 যোগ করে দিছে। ভেরি গুড, 1110। এই জিনিসটা আমরা এভাবেও চিন্তা করতে পারি। খেয়াল করেন, ধরেন আমার এখানে প্রাইসের ইনক্রিজ কত হয়েছে বলেন তো? 2 টাকা না? 2 টাকা বাড়ছে না এখানে? এখানে বাড়ছে কত? 8 টাকা না? তাহলে প্রাইস টোটাল এ আর বির জন্য বাড়ছে কত? 10 টাকা না? তাহলে 100-তে 10 যোগ করে দেন, হয়ে গেল। 100 থেকে 10 যোগ করে দিলে আমার প্রোডাকশন কস্ট বেরিয়ে গেল। এটা কস্ট প্রাইস না বলে আসলে প্রোডাকশন প্রাইস বললে আপনাদের জন্য ইজিয়ার হয়তো, হয়তো কস্ট প্রাইস বলাটা আমার জন্য হয়তো ভুল হয়েছে, নিউ প্রোডাকশন প্রাইস দিলে ভালো হতো। নিউ প্রোডাকশন প্রাইস, তাইলে হয়তো সেন্স মেক করে। ঠিক আছে, সো 110 টাকা। তাহলে এখন আপনি প্রোডাকশন করছেন 110 টাকায়, আপনি বিক্রি করছেন 138 টাকায়, তাহলে আপনি প্রফিট করছেন কত? 28 টাকায়। এটা আপনার পার্সেন্টেজ হিসাব করলে প্রোডাকশন প্রাইসের উপরে কত হয়? হিসাবটা করে ফেলেন। আমি যদি এটাকে কাটাকাটি করি, 25 100 এর মধ্যে হচ্ছে 4-এর কাছাকাছি যায়, তাহলে 28 এটার মধ্যে ওই 4-এর কাছাকাছি যাবে। সো অ্যান্সার এইটা হবে, করা লাগে না। 40% হবে না অনেক কম? অনেক বেশি। 33.5% অনেক বেশি, আর 15% অনেক কম। ঠিক আছে, এই মানে অপশন গুলা যখন অনেক দূরে দূরে থাকে, ডিফারেন্স অনেক বেশি থাকে, তখন একটা অ্যাজাম্পশন গেস করা যায়। ঠিক আছে, লেটস সে আমি যদি এটাকে একটু 4 ভাগ করার চেষ্টা করি, এটাকে 4 ভাগ করলে হবে 27-এ 25, 27.5 মতো হবে। 100-কে ভাগ করলে হয় 25, 4 ভাগ করলে, আর 10-কে 4 ভাগ করলে হয় আড়াই, 2.5। তো দুইটা যোগ করলে হয় 27.5। তো ওইটা দেখেন 28-এর কাছাকাছি হয়। তো এটা আসলে 25%-এর আশেপাশে কিছু একটা হবে। অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, তো সামনের দিকে আগাই। ওকে, সো বলা হচ্ছে এ ম্যান সেলস 2 আর্টিকেলস at 99 ইচ, হি গেইনস 10% অন ওয়ান, তাহলে একটা আর্টিকেল,
2 নাম্বার আর্টিকেল। তাহলে দুইটার সেলিং প্রাইস দেওয়া আছে 99 করে। বলা হয়েছে উনি একটাই হচ্ছে 10% গেইন করছে, আর একটা হচ্ছে 10% লস করছে। তাহলে দুইটার কস্ট প্রাইস কত হবে? দুইটার কস্ট প্রাইস হবে হচ্ছে, যেটাই 99 × 110, 100। আর আচ্ছা, এইটা হচ্ছে 99/110, 100। আর এটা হচ্ছে 99/90 × 100। তো এটা যদি হিসাবটা করে ফেলি, তাহলে এখানে আসে 9 টাকা, আর এটা হিসাব করলে আসে 11। সো 110 টাকা। আমি কি কিছু ভুল করলাম? সেখানে তো 100 ছিল, তাহলে তো 10 আসে। 90 টাকা। তাহলে টোটাল কস্ট প্রাইস হচ্ছে আমার 200 টাকা। 90 + 110। আচ্ছা, তাহলে আমার টোটাল সেলিং প্রাইস ছিল কত? টোটাল সেলিং প্রাইস ছিল হচ্ছে 198 টাকা। টোটাল কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা। তাহলে কস্ট প্রাইস হচ্ছে আমার 200, সেলিং প্রাইস হচ্ছে আমার 198। তাহলে আমাদের তো লস হয়ে গেল না? তো এই দুইটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, আমার 2 টাকা লস হচ্ছে, এটা কিন্তু 200 এর উপরে। পার্সেন্ট হিসাব করলে 1 টাকা লস হবে। এখানে কিন্তু পার্সেন্ট বলছে, এই পার্সেন্ট আসলে দিয়ে দেয় নাই, বাট দিয়ে দিতে হতো, না হলে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তো আমার 100 হিসাব করলে 1% হিসাব হয়েছে। তো 2/200 ইন্টু 100%, দিস গিভস আস 1%। সো হি লুজেস 1%। ঠিক আছে? এই প্রবলেমটা করার একটা ইজিয়েস্ট ওয়ে আছে, এই যে শর্টকাট বলা যাইতে পারে আর কি। সেটা আপনাদের একটু বলে দিই। যেহেতু এটা একটা কমন টাইপ, কখনো কোশ্চেন যদি টুক করে কমন পড়ে যায়, তাহলে কিন্তু ফ্রি মার্কস পাওয়া যাবে। যখন দেখবেন একই আর্টিকেল দুইটা আলাদা আলাদা ইউনিট বিক্রি হচ্ছে একই দামে, এখানে দুইটা আর্টিকেল 99 টাকায় বিক্রি হচ্ছে একই দামে, প্রাইস কিন্তু সেম, সেলিং প্রাইস কিন্তু সেমই, এবং একটা আর্টিকেলের উপরে যত পার্সেন্ট লাভ হচ্ছে, অন্যটার উপরে ঠিক তত পার্সেন্ট লস হচ্ছে। তাহলে কন্ডিশন কি কি? কন্ডিশন হচ্ছে, প্রথম কথা, দুইটা আর্টিকেলকে একই দামে বিক্রি হইতে হবে, সেলিং প্রাইস থাকতে হবে। এই 99 কিন্তু সেলিং প্রাইস, কস্ট প্রাইস থাকলে কিন্তু বলা যাবে না এটা। তো 99 সেলিং প্রাইস হইতে হবে, এবং একটা প্রোডাক্টের উপরে বা একটা আর্টিকেলের উপরে যেই অ্যামাউন্ট, অ্যামাউন্ট না, যেই পার্সেন্ট অ্যামাউন্ট প্রফিট হবে, আরেকটার উপরে ওই সেম পার্সেন্ট অ্যামাউন্ট লস হবে। এইরকম ক্ষেত্রে আমরা বলবো অলওয়েজ, এই সমস্ত ক্ষেত্রে অলওয়েজ লস হবে, এই সমস্ত ক্ষেত্রে কখনো প্রফিট হয় না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এইরকম সিচুয়েশন যদি থাকে, চোখ বন্ধ করে বলবেন যে এখানে লস হবে। এবং যখনই আপনি বুঝে যাবেন যে এখানে লস হবে, একটা দুইটা অপশন আপনার বাদ পড়ে যাবে। এখন প্রশ্ন হলো, লস হবে তো বুঝলাম, কত পার্সেন্ট লস হবে? তো এটা বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে x/10 হোল স্কোয়ার। এখানে এক্সটা কি? এখানে এক্স হচ্ছে এই অ্যামাউন্টটা, যেহেতু দুইটা সেম হতে হবে বলে দিছি আগেই। তো এটা আমি যদি এখানে বসাই, 10/10 তার স্কোয়ার gives us 1%। ঠিক আছে? এখানে কিন্তু দেখেন আর্টিকেলের কস্ট প্রাইসটা আসলে কত, সরি, আর্টিকেলের সেলিং প্রাইসটা আসলে কত, সেটার কিন্তু কোনো ভূমিকা এখানে নাই। ঠিক আছে? আর এটাকে ব্রেকডাউন করে কিভাবে করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম, এটাও আমরা করতে পারবো।
ওকে, তো সামনের দিকে আগাই। বলা হচ্ছে এ bought a radio set and spent 110 on its repairs, then sold it to B at 20% profit। তাহলে একটা রেডিও সেট কিনছে, লেটস সে এটার দাম বলি X টাকা। এর সাথে সে 110 টাকা অ্যাড করছে, মানে 110 টাকার কাজ করছে এটার উপরে। তাহলে তার টোটাল এই জিনিসটার পেছনে খরচ হলো X+110। সে বি এর কাছে এটাকে বিক্রি করে দিছে 20% প্রফিটে। তাহলে এ এর জন্য সেলিং প্রাইস কত বলেন তো? এর জন্য সেলিং প্রাইস কিন্তু এইরকম। এর জন্য সেলিং প্রাইসটা যদি 1.2 × X+110 হয়, তাহলে বি এর কস্ট প্রাইসও কি এটা না? কারণ এ যেই দামে বিক্রি করছে, বি কে ওই দামেই কিনতে হবে। ভালো কথা। বলা হচ্ছে বি সোল্ড ইট টু সি, তাহলে বি সি এর কাছে এটাকে বিক্রি করে দিচ্ছে 10% লসে। 10% লসে। তাহলে বি এর জন্য সেলিং প্রাইসটা কত বলেন তো? এইটার 0.9 অংশ না, বা 90% না, যেহেতু আমি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যাচ্ছি, তো আমি কিন্তু গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সি এর জন্য কস্ট প্রাইসটা কিন্তু বি এর জন্য সেলিং প্রাইস যেটা ছিল সেটাই। তারপর বলছে সি সোল্ড ইট ফর 1188 এট প্রফিট অফ 10%। তাহলে সিও কিন্তু 10% প্রফিট করে সেল করছে। তাহলে সি 10% প্রফিট করে সেল করলে সি এর জন্য সেলিং প্রাইসটা কত হবে বলেন তো? 1.1 ইন্টু বাকি যা ছিল সেটা, এটা তো 1.2, 1.2 ইন্টু X+110। তাহলে এই টোটাল অ্যামাউন্টটা ইজ ইকুয়ালস টু 1188। তো এখন এটাকে আমি যদি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে 11/10, 9/10, 12/10, X+110 ইকুয়ালস টু 1188। আচ্ছা, তো আমি যেই কাজটা করব, X+110 ইকুয়ালস টু 1188 গুণ, এই তিনটা গুণ দিলে তো 1000 হয়। নিচে রাখলাম 11 × 9 × 12। এখন দেখি কোনটাকে কিভাবে কি কাটাকাটি করা যায়। 11 দিয়ে মনে হচ্ছে এটাকে কাটাকাটি করা যাচ্ছে। তো 11 কে 11, 8 নামায় আনলাম, 8-এ যায় না, সো 0, তারপরে 8, তো হয়ে গেল। এরপরে 12 দিয়ে এটাকে কাটাকাটি করলে তো হয়ে যায়। 12 দিয়ে হচ্ছে 9, 12, 108, 9 আর 9 কেটে যায়। বাহ, চমৎকার। তো তাহলে X+110 ইকুয়ালস টু 1000। So X equals to 1000 minus 110. That gives us 890. So আমার X হচ্ছে 890। এই টাকাতেই সে রেডিও সেটটা কিনছিল। তো অ্যান্সার হচ্ছে বি, 190। ঠিক আছে। ওকে, সো আমাদের প্রবলেম শেষ। আমরা মোটামুটি এগুলাই করলাম। সো আমরা ওভারঅল প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে খুব সম্ভবত 28টা প্রবলেম করলাম। আই হোপ এই 28টা প্রবলেম করে আপনাদের টাইপটা আপনারা বুঝতে পারছেন, কিভাবে প্রফিট লসটাকে অ্যাপ্রোচ করতে হবে এটা বুঝছেন। প্রফিট বা লস অ্যামাউন্ট দেয়া থাকলে কিভাবে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসের ম্যানিউভার করতে হয় এটা আপনারা হোপফুলি ধরতে পারছেন। এন্ড কিভাবে আসলে ইকুয়েশনটা বসাইতে হয়, হ্যাঁ। আর যে কয়েকটা কন্ডিশন দেয়া আছে, ওই কন্ডিশন গুলা মিট আপ করে একটা ইকুয়েশন ফর্ম করে সেখান থেকে এক্স বা ওয়াই এর মান বের করা,
এই জিনিসগুলো আমি চেষ্টা করছি যত বেশি সংখ্যক আপনাকে দেখিয়ে দেখানো যায় আর কি। ফাইনালি ক্যালকুলেশনের বিষয় থাকে, ক্যালকুলেশনটা কিভাবে দ্রুত করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। তাও কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, যে নামতাটা মুখস্থ করা তো একদম বেসিক বিষয়, বড় বড় গুণ কিভাবে করতে হয় একটু জেনে ফেলা, এইগুলো আপনারা একটু ইউটিউব ঘেটে টিপস এন্ড ট্রিক্স দেখবেন, যে বড় বড় ক্যালকুলেশন কিভাবে একটু দ্রুত করা যায়, লাইক তিনটা সংখ্যা মানে তিনটা ডিজিটের গুণফল, এটা কিভাবে ইজিলি করা যায়, এর বেশি আসলে খুব একটা লাগে না। সো আমাদের শনিবারে আপনাদের ক্লাসটা অফ থাকবে। আমাদের হোস্টেলে একটু মানে ইয়ে আছে, আপনারা জানেন কিনা আইবিএর হোস্টেলে এইচপিএল বলে একটা খেলা হয়। এটা কানেক্টার নামে একটা জায়গা আছে ছাদের উপরে। তো নেক্সট 2টা দিন, শুক্রবার শনিবার মনে হয় ওইটা চলবে খুব সম্ভবত। তো ওইটা আমার রুমের পাশেই, তো অনেক নয়েজ হবে, ক্লাস নিতে পারবো না। তো শনিবার আপনাদের ক্লাসটা বন্ধ থাকবে। হোপফুলি আপনাদের সাথে সোমবারে দেখা হবে। সোমবারে আমরা পার্টনারশিপ চ্যাপ্টারটা পড়বো। সোমবারে আমরা পার্টনারশিপ চ্যাপ্টার পড়বো। তো আপনাদের কারো কোনো সমস্যা না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। হোপফুলি আপনাদের সাথে সোমবারে আমাদের আবার দেখা হবে। আপনারা লিভ নিতে পারেন।